উজিরে আজম খান রকুন খান সরহাটি সাহেব বাসভবনেই ছিলেন। শমশের আলীদের আগমন বার্তা পেয়ে তিনি দহলিজে এলেন। শমশের আলীদের সালাম নিয়ে তাদের তিনি বসার নির্দেশ দিলেন এবং নিজেও বসতে বসতে হাসি মুখে বললেন, কি ব্যাপার, একদম কবি সাহেবকে সাথে নিয়ে? তাহলে দুঃসংবাদ কিছু নয় নিশ্চয়? শমশের আলীও হেসে বললেন, জি না জনাব, একটা কৌতূহল চেপে রাখতে না পেরে জনাবকে তকলিফ দিতে এলাম। কৌতূহলটা কি গোরাই মল্লিক সাহেবকে নিয়ে? জি না, প্রসঙ্গটা অন্য। যেমন? কথা যখন উঠলই তখন মল্লিক সাহেবের কথাটাই আগে বলুন জনাব। গোরাই মল্লিক সাহেবের ওই আগ্রহটা পুরোটাই সত্যি তো? তুমি গোয়েন্দা, তোমারই তো বেশি জানা উচিত এটা। গোয়েন্দারা বাইরের খবর সহজেই করতে পারে জনাব, মানুষের মনের খবর করাটা বড় শক্ত। তার স্বজাতিদের দেখে দেখে তাদের উপর আস্থা রাখার শক্তি আমার নাজুক হয়ে গেছে। নাউম্মিদ হওয়ার কোনো কারণ নেই। এ দুনিয়ার সবাই সনাতন সাহেব, রূপ সাহেব বা কেশব ছত্রী নয়। গোরাই মল্লিকও আছেন যারা কৃতজ্ঞতার ঋণ তামামটাই তাৎক্ষণিক ও নির্লজ্জভাবে অস্বীকার করতে পারেন না। করলেও তা করতে তাদের সময় লাগে। জনাব, মল্লিক সাহেবের কথা থাক, তোমার কৌতূহলটা কি তাই এখন বলো। কৌতূহলটা আমার ওই দরবারের একটা ঘটনা নিয়ে। মানে ওই যে, শমশের আলী ইতস্তত করতে লাগলেন। উজিরে আজম বললেন, আমার অনুমান যদি ঠিক হয় তাহলে তুমি শাহানশার কথা বলছ, তার ওই অতিমাত্রায় উতালা হওয়ার কথা। জি জি, ঠিক ধরেছেন। শাহানশাহ হঠাৎ এমন আকুল হয়ে উঠলেন, এর কারণ কি জনাব? অমনি অমনি, না এর পেছনে কিছু আছে? উজির আজম কিঞ্চিত আনমনা হয়ে বললেন, অবশ্যই আছে। অমনি অমনি কি আর এতটা হয়? তাহলে তা কি জনাব? পুত্রশোক। ক্ষণিকের জন্য তিনি পুত্রশোকে অভিভূত হয়ে গেছিলেন। পুত্রশোক? হ্যাঁ, পুত্র হারানোর স্মৃতিটা হঠাৎ তার মানসপটে ভেসে উঠেছিল। এবার আলাজাদ বললেন, সে কি পুত্র হারানোর স্মৃতি? তাহলে সে স্মৃতিটা কি জনাব? উজির আজম বললেন, তার জ্যেষ্ঠ পুত্র শাহজাদা ড্যানিয়েলের স্মৃতি। শাহানশাহ 3 পুত্র ছিলেন তা তো জানো। শাহজাদা ড্যানিয়েল সবার বড়, শাহজাদা নসরত শাহ মেজ, আর শাহজাদা গিয়াসুদ্দিন মাহমুদ শাহ সবার ছোট। ওই প্রথম পুত্রের স্মৃতি। আলাজাদ বললেন, জি জনাব, শুনেছি বড় শাহজাদা মারা গেছেন, কিন্তু কোথায় কিভাবে তা কিছু জানি না। তুমি অল্পদিন হলো এসেছ, তোমার জানার কথাও নয়, কিন্তু শমশের আলী বললেন, আমি যেটুকু জানি তা একেবারে ভাষা ভাষা খবর জনাব, সঠিক কিছু জানি না, যদি মেহেরবানি করে। উজির আজম বললেন, সে তো অনেক কথা, এক কথায় তো সেটা বলা যাবে না। শমশের আলী মাথা চুলকে বললেন, জনাব কি এখন খুব ব্যস্ত আছেন? না, তেমন আর কি। তাহলে একটু মেহেরবানি করলে আমাদের সে কৌতূহলটা মিটত। উজির আজম নীরব হলেন। ক্ষণকাল পরে চাপা একটা নিঃশ্বাস ফেলে তিনি বলতে শুরু করলেন, বেশ কিছু আগের কথা। শাহানশার মসনদ লাভের 5-6 বছর পরের ঘটনা। সেই ঘটনার সাথে জড়িত ছিলাম আমিও। শমশের আলী একথা শুনেই বলে উঠলেন, তাই নাকি জনাব? তাই তো শাহানশাহ বারবার আপনার দিকেই তাকাচ্ছিলেন। হ্যাঁ, আমি যে ঘটনাটা বিশেষভাবে জানা লোক, তখন আমি প্রধান উজির হইনি, স্রেফ উজির ছিলাম একজন। তবে উজির হিসেবে তখনও আমার অনেকটা প্রতিপত্তি ছিল বলে সবাই আমাকে বড় উজির বলতেন। কিন্তু উজিরের চেয়েও যে পরিচয় বড় ছিল তখন আমার, তা হল সেনাপতির পরিচয়। শাহানশাহ সে সময় এমন লড়াই ছিল না যে লড়াইয়ে লড়তে হয়নি আমাকে। কামতা কামরূপ, অহম উৎকল, এই সবগুলো যুদ্ধেই প্রথম দিকে আমিই ছিলাম সিপাহসালার। ঘটনাটা ঘটেছিল কামতা কামরূপ আর অহমের সাথে লড়াইয়ের সময়। উজির সাহেব কিঞ্চিত থামতেই
আলাজাদ ব্যগ্রকণ্ঠে প্রশ্ন করলেন, তারপর জনাব? আলাজাদের আগ্রহ দেখে উজির সাহেব ম্লান হেসে বললেন, ভালো করে শুনলে এ নিয়ে একটা করুণ কাব্যও লিখে ফেলতে পারবে তুমি। বাঙ্গালা মুলুকে আমাদের এই সালতানাতটা যে কত বড় ঝঞ্ঝার মধ্য দিয়ে আর কতটা দুশ্মনী ও মুনাফিকির মোকাবেলা করতে করতে এত দূর এসেছে তা সঠিকভাবে জানা লোক এখনই অল্প। দুদিন পরে তো জানবেই না কেউ বড় একটা। কাব্যগাথার মধ্য দিয়ে তোমরা একে কিছুটা ধরে রাখতে পারো। জনাব, সুযোগ্য সুলতান জালালউদ্দিন ফাতেহ শাহকে অতর্কিতে হত্যা করল হাবসিরা। উজির আজম পুনরায় শুরু করতে আলাজাদ এ কথায় ভয়ানক চমকে উঠে বললেন, জি। তা লক্ষ্য করে উজির আজম ঈষৎ হেসে বললেন, এতে চমকানোর কিছু নেই। এমন বদনসিব আমাদের অনেক আছে পেছনে। গাদ্দার আর বেঈমানদের জন্যে বাঙ্গালার এই জমিন বড় উর্বর। তা যাক সে কথা। সুলতান ফতেহ শাহর মসনদে হাবসিরা উঠে বসে যে কাণ্ড শুরু করল তাতে এই সালতানাতটা তখনই যায় যায় অবস্থা। এই দুর্যোগের সময় মসনদে এলেন আমাদের এই শাহানশাহ আলাউদ্দিন হোসেন শাহ। কামতা কামরূপের সাথে বাঙ্গালা মুলুকের সংঘর্ষ অনেক পুরাতন কাহিনী। কামতাপুর আর কামরূপ এই দুই রাজ্য এ সময় একই রাজার অধীনস্থ ছিল। হাবশীদের দুর্বলতার সুযোগ নিয়ে কামতা কামরূপের খেন বংশীয় রাজা নীলাম্বর বাঙ্গালা মুলুকের উত্তর পূর্ব দিকে অনেকটা এলাকা দখল করে নিয়েছিলেন। মসনদে উঠে আমাদের সুলতান আলাউদ্দিন হোসেন শাহ নীলাম্বরের কাছে বন্ধুত্ব সুলভ সহ অবস্থানের আবেদন করে পাঠালেন এবং নীলাম্বর কর্তৃক অধিকৃত বাঙ্গালা মুলুকের এলাকাগুলো আলোচনার মাধ্যমে ফেরত দেওয়ার প্রস্তাব দিলেন। নীলাম্বর তো সে প্রস্তাব গ্রাহ্যই করলেন না। উপরন্তু সুলতান যখন দিল্লির সুলতান সিকান্দর লোদির সাথে রণে লিপ্ত, সেই ফাঁকে নীলাম্বর ফের বড় নদী থেকে করতোয়া পর্যন্ত বাঙ্গালার তামাম অঞ্চল দখল করে নিলেন এবং বাঙ্গালার একদম অভ্যন্তরে ঘোড়াঘাট ও কাটাদুয়ারে বা কণ্টক দ্বারে তিনি তার নিজস্ব দুর্গ নির্মাণ করতে লাগলেন। দিল্লির শক্তির সাথে গৌরবোজ্জ্বল মোকাবেলা শেষ হলে শাহানশাহ তৎপরে নীলাম্বরের ওই কার্যকলাপের প্রতিবাদ করে পাঠালেন। এ প্রতিবাদও উপেক্ষা করে নীলাম্বর অত্যন্ত দম্ভের সাথে ঘোড়াঘাট ও কাঁটাদুয়ারে তার নিজস্ব বাসভবন তৈরি করতেও প্রবৃত্ত হলেন। অসহিষ্ণু হয়ে উঠে শমশের আলী এ পর্যায়ে বললেন, বলেন কি জনাব, এতটার পরশ্রে প্রতিবাদ? জানোই তো সুলতান আমাদের ঠান্ডা মানুষ। একান্তই বাধ্য না হলে তিনি কারো উপর আঘাত হানতে চান না। তারপর নীলাম্বর যখন তামাম চিকিৎসার বাইরে চলে গেলেন তখন বাধ্য হয়ে আমাদের সুলতান তলোয়ারে হাত দিলেন। স্বাভাবিকভাবে নীলাম্বরের উপর তিনি ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। তার উপর আবার তার ক্রোধানল উস্কে দিল নীলাম্বরের নিষ্ঠুর আরেক আচরণ। আলাজাদ বললেন, নিষ্ঠুর আরেক আচরণ? এও আর এক কাহিনী। এ নিয়েও তুমি কাব্য করতে পারো। জনাব, অহংকার যাদের অধিক হয় তারা তখন এই ধরাটাকে সরাজ্ঞান করে। নীলাম্বরের কয়েকটা রানী ছিল। এর উপর তিনি ক্ষমতার অহংকারে তার অধীনস্থ এক সামন্ত রাজার পরমা সুন্দরী কন্যাকে শেষ বয়সে জোর করে শাদী করলেন। এই পরমা সুন্দরী যুবতীর সাথে নীলাম্বরের মন্ত্রীপুত্রের গভীর প্রণয় ছিল। তাদের শাদীর কথাও অনেকটা পাকা হয়ে গিয়েছিল, কিন্তু নীলাম্বর হঠাৎ এই সুন্দরীর সন্ধান পেয়ে নিজে আওয়ারা হয়ে উঠলেন এবং তাকে জোর করে নিজেই শাদী করলেন। মন্ত্রীপুত্রের অসহায় সে প্রণয়নী রাজরানী হয়ে রাজগৃহে চলে এলো। রাজরানী হয়েও সে মন্ত্রীপুত্রকে ভুলে যেতে পারল না। ভুলে যেতে পারল না মন্ত্রীপুত্রও তার প্রিয়াকে। বরং রাজগৃহে এসে প্রিয়া তার আরও কাছাকাছি হওয়ার ফলে উভয়ের সাবেক সেই প্রেমানল নতুনভাবে দাও দাও করে জ্বলে উঠল। শুরু হলো অভিসার। মন্ত্রীপুত্রের কাছে রাজরানীর অভিসার দিনের পর দিন, একটানা বিরামহীন।
উজির আজম থামলেন। আল আজাদ বললেন, তারপর? এসব ঘটনা চাপা থাকে না কখনো। মাটির তলের ব্যাপার হলেও মাটি ঠেলে বেরিয়ে আসে। একদিন তারা ধরা পড়ল। মন্ত্রীপুত্রের এই আচরণে নীলাম্বরের মাথায় আগুন ধরে গেল। রাগটা শুধু পুত্রের উপরই পড়ল না, পুত্রের পিতার উপরও পড়ল। প্রতিশোধ গ্রহণ কল্পে নীলাম্বর ঠান্ডা মাথায় মতলব এঁটে নিলেন। কিছুই তিনি জানেন না এমন ভাব প্রকাশ করে কোনো এক কাজের ওছিলাই মন্ত্রীপুত্রকে ডেকে আনলেন। মন্ত্রীপুত্র এলে তাকে তিনি গোপন এক প্রকোষ্ঠে নিয়ে গেলেন। মন্ত্রীপুত্রকে সেখানে তিনি হত্যা করলেন। পাঁঠার মাংসের আকারে তার মাংস টুকরো টুকরো করে কাটলেন, রাঁধালেন। তারপর মন্ত্রীকে দাওয়াত করে এনে অন্যের সাথে সেই মাংস তিনি মন্ত্রীকে সমাদরে খাওয়ালেন। মন্ত্রী ছিলেন জাতিতে ব্রাহ্মণ। আহার সমাপ্ত হলে নীলাম্বর সক্রোধে তার প্রতিশোধ গ্রহণের কাহিনী প্রকাশ করলেন এবং পুত্রের মাংস ভক্ষণকারী জাতিচ্যুত মন্ত্রীকে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। ঘটনা শুনে মন্ত্রী তখনই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। জ্ঞান ফিরতেই গলার মধ্যে হাত দিয়ে মন্ত্রী তার ভক্ষিত দ্রব্য উপড়ে ফেললেন এবং রাজ্য থেকে বিতাড়িত হয়ে এসে আমাদের সুলতানের সামনে আছাড় খেয়ে পড়লেন। এই নৃশংসতার কাহিনী সুলতানের কাছে বর্ণনা করে তিনি প্রতিকার প্রার্থনা করলেন। সুলতানের ক্রোধ সীমা ছাড়িয়ে গেল। তিনি হুঙ্কার দিয়ে বললেন, সৈন্য সাজাও। একটু দম নিয়ে উজির আজম ফের শুরু করলেন। এতে করে নীলাম্বরের বিরুদ্ধে বিশাল এক বাহিনী সুসজ্জিত হল। শাহনশাহ নিজে এসে সেনাপত্যে দাঁড়ালেন। সহকারী সালার হিসেবে তার পেছনে এসে দাঁড়ালেন শাহজাদা ড্যানিয়েল, সেনাপতি মিতমালিক ও আরও কয়েকজন সালার। আমি কোনো নয়া আদেশ না পেয়ে সৈন্যদল সাজিয়ে নিয়ে নীরব হয়ে রইলাম। তা দেখে শাহজাদা ড্যানিয়েল সহ অনেকেই বলাবলি করতে লাগলেন, বড় উজিরকে বাদ দিয়ে রণযাত্রা করা মানে অর্ধেক শক্তি পেছনে রেখে যাওয়া। শাহনশাহ ভুল করছেন। শাহনশাহ কথা শুনে সবিস্ময়ে বললেন, ভুল করছি মানে? অগ্রভাগে আমি থাকলেও তিনিই তো বাহিনীর সিপাহ সালার। নতুন করে ঘোষণা দিতে হবে নাকি আমাকে আবার? দ্বিরুক্তির আর কোনো অবকাশ রইল না। আমিও এসে দাঁড়ালাম শাহনশাহর পেছনে। শুরু হলো অভিযান। আমরা গিয়ে সর্বপ্রথম ঘোড়াঘাটে আঘাত হানলাম। নীলাম্বর দণ্ডে অধিক টিকে থাকতে পারল না। তিনি পেছন দিকে দৌড় দিলেন। অতপর আমাদের মুলুক থেকে শেয়াল তাড়ানো তাড়িয়ে তাকে সসৈন্যে এনে আমরা তার রাজধানী কামরূপে তুললাম। কামরূপে এসে অবশ্য নীলাম্বর একটা শক্ত প্রতিরোধ গড়ে তুললেন। তার চারপাশের হিন্দু রাজা, জমিদার সহ কামরূপের তামাম শক্তি তিনি আমাদের বিরুদ্ধে দাঁড় করালেন। শুরু হলো শক্ত লড়াই। দুর্ধর্ষ লড়াইয়া বলে আমার একটা সে সময় অহেতুক খ্যাতি ছিল, কিন্তু শাহনশাহ যে রণকৌশল ও পারদর্শিতা প্রদর্শন করলেন এ যুদ্ধে, তা দেখে আমার সেই খ্যাতিটাকে বিলকুলই মিথ্যা বলে মনে হল। অল্পক্ষণের মধ্যে নীলাম্বরের তামাম শক্তি ছিন্ন ভিন্ন হয়ে গেল। গড়িয়ে পড়ল নীলাম্বরের সেনাসৈন্য ও সাহায্যকারী রাজন্যবর্গ। নীলাম্বর গিয়ে এক পাহাড়ি খাদে আত্মগোপন করলেন। ঘিরে ধরে সেখানে তাকে বন্দী করা হলো। বন্দীকে আমাদের রাজধানীতে প্রেরণ করা হলো। অজ্ঞাত এক অসহায় তিনি কারাগার থেকে পালিয়ে গেলেন। পালিয়ে তিনি কোথায় গেলেন, বাঁচলেন না মরলেন, তার কোনই খবর অদ্যাবধি পাওয়া যায়নি। উজির আজম আবার থামলেন। তিনি আবার দম নিতেই শমশের আলী বললেন, তারপর কি ঘটল জনাব? কামতা কামরূপ এই দুই ভূখণ্ডই আমাদের অধিকারভুক্ত হল। নীলাম্বরের সহায়তাকারী রাজরাজন্যের পতনের ফলে আমাদের রাজ্যসীমা অহোমের দক্ষিণ দ্বার পর্যন্ত চলে এলো। এখান থেকে আমাদের ফিরে আসার কথা হলো। সে মোতাবেক তৈয়ারও হলাম আমরা। কিন্তু অহোমরাজ সুহমফঙ্গা বা সুহুঙ্গমুগ তার পাহাড়ি সৈন্য নিয়ে এসে হঠাৎ চড়াও হলেন আমাদের উপর। তিনি কামরূপের কিয়দংশ আমাদের হাত থেকে ছিনিয়ে নেয়ার কোশেশ করলেন। বাধ্য হয়ে আবার আমরা অহোমের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হল। অহোমরাজ সুহুঙ্গমুঙ্গ
বিপুল বিক্রমে আমাদের উপর ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু অর্ধপ্রহরের মধ্যে সোহঙ্গমঙ্গের শক্তিও ধূলিসাৎ হয়ে গেল। তিনি প্রাণ ভয়ে রাজ্য ছেড়ে পালিয়ে গেলেন এবং পাহাড়ে উঠে পার্বত্য অরণ্যে আত্মগোপন করলেন। ফলে আমরা তার নিম্নভূমি পুরোটাই দখল করে নিলাম। এরপর আর কোনো উৎপাত রইল না। আমাদের নিরঙ্কুশ বিজয় সুসমাপ্ত হল। শুরু হল বিজিত রাজ্য সুসংহত করার এবং সেখানে শৃঙ্খলা ও শাসন প্রতিষ্ঠা করার কাজ। ইতোমধ্যে উৎকল রাজ্যের উৎপাতের খবর পেয়ে আমাদের রেখে শাহনশাহ রাজধানীতে ফিরে যাওয়ার উদ্যোগ নিলেন। শাহনশাহ ফেরার কালে আমি তাকে বললাম, আমি আছি, সেনাপতি মিতমালিক সাহেব আছেন, সৈন্য সামন্ত সবই থাকছে। শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার কাজে শাহজাদা ড্যানিয়েলের আর অনর্থক কষ্ট করে থাকার গরজ কি জাহাপনা? জাহাপনার সাথে শাহজাদাও রাজধানীতে প্রত্যাবর্তন করুন। শাহনশাহ নাখোশ হয়ে বললেন, প্রত্যাবর্তন করবে মানে? লড়াই তো শেষ হয়নি। যে কোনো সময় সোহঙ্গমঙ্গ পাহাড় থেকে পুনরায় নেমে আসতে পারেন। আমি বললাম, সেজন্য তো আমরাই আছি জনাব। আমাদের সামর্থ্যের উপর জনাবের বিশ্বাস আছে নিশ্চয়। শাহজাদার আর থাকার কি প্রয়োজন? শাহনশাহ রুষ্ট কণ্ঠে বললেন, যথেষ্ট প্রয়োজন আছে। সে ফিরে যাবে কেন? আপনারা থাকলেও দুশ্মনের মোকাবেলা তাকেই তো সবার আগে করতে হবে। দুদিন পরে এ মুলুকের সুলতান হবে সে। দুধের বাচ্চার মতো ভাবি সুলতানকে ঘরের কোণে লুকিয়ে রাখলে চলবে? সব রকমের ঝক্কি ঝাঁপটা সামলে দেওয়ার তাকত আর অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে তো তাকে। তার কাপুরুষ হলে চলবে না। শাহজাদা ড্যানিয়েল ছিলেন নির্ভীক এক যোদ্ধা। যাও বা তিনি যেতেন, শাহনশাহর এসব কথায় আর এক চুলো তিনি নড়লেন না, শক্ত হয়ে দাঁড়িয়ে গেলেন। তা দেখে শাহনশাহ খুশি হলেন। আমাদের নেতৃত্বে শাহজাদা ড্যানিয়েলকে রেখে শাহনশাহ বিজয় গৌরবে বাঙ্গালা মুলুকে ফিরে এলেন। শ্রোতারা এবার তাদের আসল প্রসঙ্গে পেয়ে বললেন, শাহজাদা রয়ে গেলেন? হ্যাঁ, রয়ে শুধু গেলেন না, আমাদের নিয়ে গভীর মনোনিবেশ সহকারে কাজ করতে লাগলেন। এরপর সত্যি সুহুঙ্গমুঙ্গ নেমে এসে আর একবার হামলা চালালেন আমাদের উপর। এবারও তিনি মিসমার হয়ে গেলেন এবং বিধ্বস্ত অবস্থায় পূর্ববৎ পাহাড়ে দৌড় দিলেন। হামলা করার মতো তার আর কোনো শক্তি বাকি রইল বলে আমাদের কোনো বিশ্বাস রইল না। তবু আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও অধিক মজবুত করার কাজে মনোনিবেশ করলাম। শ্রোতারা বললেন, তারপর? অহমের ওই এলাকাটা আমাদের কাছে একেবারে অচেন এলাকা ছিল। এর ভৌগোলিক ও প্রাকৃতিক অবস্থা সম্পর্কে কোনো জ্ঞানই আমাদের ছিল না। পাহাড়ের পাদদেশে নিম্নভূমিতে বসে আমরা নিশ্চিন্তে কাজ করতে লাগলাম। বর্ষাকাল সমাগত হল। আমরা সকৌতুকে লক্ষ্য করলাম সমভূমিতে বসবাসকারী সাধারণ লোকেরা তাদের আবাস তুলে নিয়ে ক্রমাগত উধাও হয়ে যাচ্ছে। তা দেখে মিতমালিক সাহেব আমাকে সহাস্যে বললেন, বড় উজির সাহেব, দেখেন দেখেন দেখেন, কাণ্ডটা দেখেন। আমি বললাম, তাই তো, ব্যাপারটা কি? মিতমালিক সাহেব ফের বললেন, বুঝলেন না, আমাদের ভয়ে পালিয়ে যাচ্ছে ওরা। তা যাক, আমাদের সহৃদয়তার পরিচয় যখন আস্তে আস্তে পাবে, তারা তখন দেখবেন আবার ফিরে আসছে। ওই ভেবে আমরা আর উদ্বিগ্ন হতে গেলাম না। কিন্তু কয়দিন পরে এর কারণটা যখন সঠিকভাবে বুঝলাম আমরা, তখন আমরা অসহায়। কয়দিন পরে নেমে এলো বিপর্যয়। মহা বিপর্যয় বললেও স্বরূপ প্রকাশ হয় না। হঠাৎ একদিন শুরু হলো মুষলধারে বর্ষণ, আর সে সাথে পাহাড়ি ঢল। ব্যাপারটা আমরা বুঝে ওঠার আগেই এক রাতের মধ্যে তামাম সমভূমি সমন্দর বনে গেল। লোকলস্কর বিপুল রণসম্ভার নিয়ে আমরা অথই পানির তলে তলিয়ে গেলাম। আমাদের হাতি ঘোড়া ভেসে গেল, ভেসে গেল রণসরঞ্জাম, ভেসে গেল খাদ্য সামগ্রী, আশ্রয় আচ্ছাদন। সাঁতারে অপটু যারা, তাদের তখনই সলিল সমাধি হল। আমরা যারা সাঁতার জানতাম, মাত্র একখানা করে তলোয়ার হাতে নিয়ে সাঁতরিয়ে আর ভেসে ভেসে এসে আমরা চারপাশের দূরবর্তী উঁচু ভূমিতে ওঠার কোশেশ করলাম। আমরা কোন দল
কোথায় ছিটকে গেলাম আধারে আর দুর্যোগে কোনো হদিশই রইল না। উঁচু স্থানে উঠতে গিয়েও ফের এলো বিপর্যয়। ঠিক সেই মুহূর্তে সহুঙ্গমঙ্গ কোথা থেকে আবার বিপুল সংখ্যক পাহাড়ি সৈন্য নিয়ে এসে সমুদয় উঁচু এলাকা অবরোধ করে দাঁড়ালো। আমরা পানিতে, তারা ডাঙ্গায়। আমাদের হাতে মাত্র একখানা করে ঢালহীন তলোয়ার, তাদের হাতে ঢাল, তলোয়ার, তীর, ধনুক, সরকি, বল্লম, নেজা, সর্ববিধ সমরাস্ত্র। শুরু হলো লড়াই। ওই অবস্থাতেও আমরা প্রাথমিকভাবে অহোম রাজাকে তটস্থ করে তুললাম। 2 দিন 2 রাত লড়াই চলল অবিরাম। এরপরে নেতিয়ে পড়তে লাগলাম আমরা একদম রসদহীন, সকলে অভুক্ত, সন্তরণে ক্লান্ত। একটা দানা কারো পেটে না পড়ায় আমাদের সেপাইরা নিস্তেজ হয়ে ঢলে পড়তে লাগলো। বাঁচার আর কোনো আশায় নেই দেখে কিছু সংখ্যক সৈন্য নিয়ে মরিয়া হয়ে লড়ে আমি কোনো মতে ডাঙ্গায় উঠে এলাম এবং পলায়নের উদ্দেশ্যে শাহজাদা ও অন্যান্যদের তালাশ করে ফিরতে লাগলাম। সিংড়ি নামক এক স্থানে এসে যা দেখলাম তাতে আমার মাথার আসমান ভেঙে পড়ল। দেখলাম আর একটা প্রচণ্ড লড়াই হয়ে গেছে সেখানে। এক টুকরো ডাঙ্গার উপর লাশ হয়ে পড়ে আছেন শাহজাদা ড্যানিয়েল আর সেনাপতি মিত মালিক। তাদের সঙ্গে সাথে সৈন্য সামন্তের লাশ তাদের পাশে পানিতে কাতারে কাতারে ভাসছে। শমশের আলী ও আলাজাদ আর্তনাদ সূচক নিদারুণ এক আওয়াজ দিয়ে উঠলেন। উজির আজম উদাস নয়নে শূন্যের দিকে চেয়ে রইলেন। অনেকক্ষণ নীরব থাকার পর ফের তিনি বলতে শুরু করলেন, আমাদের ওই বিপুল বাহিনীর নামমাত্র একটা অংশ নিয়ে কোনো রকম আমি অহোম থেকে ফিরে এলাম। এ সংবাদ শোনা মাত্র শাহনশাহ মূর্ছিত হয়ে পড়ে গেলেন। মূর্ছা যখন ভাঙল তখন তিনি তার বিলাপ শুরু করলেন। পুনঃ পুনঃ বলতে লাগলেন শাহজাদাকে তিনিই হত্যা করেছেন। অজ্ঞাত স্থানে অজ্ঞাত দুশ্মনের মুখে শাহজাদাকে ঠেলে দিয়ে নিজে তিনি সরে এসে শাহজাদাকে তিনিই মেরে ফেলেছেন। বাকরুদ্ধ শমশের আলী কোনো মতে বললেন, জনাব। উজির আজম বললেন, পরে তিনি নিজে গিয়ে জঙ্গলি সহুঙ্গমুঙ্গের উৎপাত স্থায়ীভাবে বন্ধ আর কামতা কামরূপের দখল নিশ্চিত করেন বটে, কিন্তু ওই পুত্র শোক তিনি আজও ভুলতে পারেননি। আলাজাদ বললেন, এজন্যই বুঝি শাহজাদা নসরত শাহ ত্রিপুরার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করতে চাইলে শাহনশাহ এত আপত্তি তুললেন? উজির আজম সঙ্গে সঙ্গে বললেন, বিলকুল। ত্রিপুরা অজ্ঞাত স্থান আর অজ্ঞাত শক্তি। শাহজাদা ড্যানিয়েলের মতো শাহজাদা নসরত শাহরও বিপর্যয় ঘটতে পারে ভেবেই তিনি এত বাধা দিলেন, আর শাহজাদা ড্যানিয়েলের স্মৃতি নতুন করে মনে পড়ায় তিনি এতটা আকুল হয়ে উঠলেন। ঘটনা শুনে উভয় শ্রোতা একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। তারা নির্বাক হয়ে চুপচাপ বসে রইলেন। উজির আজম খান, রকুন খান সরহাটি সাহেবও এরপর আর কোনো কথা বললেন না। বেদনায় ও ক্লান্তিতে নীরব হয়ে রইলেন তিনি। উজির আজমের দহলিজে ক্ষণকালের জন্য এক ভারাক্রান্ত নীরবতা নেমে এলো। বেলার দিকে তাকিয়ে উজির আজম এরপর বললেন, তোমাদের কি আর কোনো কথা আছে? সম্বিত ফিরে পেতেই শমশের আলী ও আলাজাদ ধর্মর করে উঠে দাঁড়িয়ে ব্যস্ত কণ্ঠে বললেন, জি না জনাব, জি না। আপনাকে অনেক তকলিফ দিলাম, এর জন্য কোনো কসুর আমাদের মেহেরবানি করে নেবেন না। ভারাক্রান্ত চিত্তে অতঃপর 2 বন্ধু নীরবে মাকানের পথ ধরলেন। মাকানে ফিরেই আলাজাদ দেখলেন শাহী মহলের হুকুম বরদার কুদরত খাঁ বসে আছে একা। আলাজাদকে দেখে কুদরত খাঁ ব্যস্ত কণ্ঠে বললেন, এই যে বাপজান, এতক্ষণে ফিরলেন? আমি অনেকক্ষণ যাবত ইন্তেজারে আছি। আলাজাদ বললেন, কেন চাচা, কোনো খবর আছে? কুদরত খাঁ বলল, খবর তো একটাই, ছোটি মালিকা সালাম দিয়েছেন আপনাকে। তিনি বললেন, একটু দেখো তো গিয়ে খাঁ সাহেব, কয়দিন ধরেই বেচারার খবর নেই, কোনো অসুখ বিসুখ হলো না তো? আলাজাদ ম্লান হেসে বললেন, না চাচা, অসুখ আর কি, দেশের এই পরিস্থিতিতে মনটা কিছু খারাপ, তাই। তাহলে বাপজান, একসময় আপনি দেখা করুন তার সাথে, উনি আপনাকে যেতে বলেছেন। আলাজাদের ইতোমধ্যে যাওয়া একবার উচিত ছিল,
জাননি তাই ডাক এসেছে। আলাজাদ এর গুরুত্বটা যথার্থই বুঝলেন, তাই তিনি বললেন, ঠিক আছে চাচা, তাকে গিয়ে আমার সালাম জানিয়ে বলো আমি ওবেলায় আসছি। জি আচ্ছা বাপজান, ঠিক ঠিক আসবেন, কিন্তু নইলে হয়তো আবার আমাকে আসতে হতে পারে। কুদরত খাঁ চলে গেল। যথাসময়ে আলাজাদ শাহজাদির সে কাব্যকক্ষে এসে দেখলেন খবর দেওয়ার আর অপেক্ষা নেই। শাহজাদি আরজুমান বানু বেগম আগে এসে চুপচাপ বসে আছেন। কক্ষে ঢুকে আলাজাদ হাসি মুখে বললেন, এই যে আপনি ইতোমধ্যে এসে গেছেন। আলাজাদকে বসার ইঙ্গিত করে শাহজাদি বললেন, কি করব বলুন, আমরা তো আর পুরুষ মানুষ নই যে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা গেলাম, ইচ্ছে না হলে গেলাম না। ইন্তেজার করা ছাড়া আমাদের আর দুসরা রাহা কি আছে? শাহজাদির কথার মধ্যে অভিযোগের সুর স্পষ্ট হয়ে উঠল। আলাজাদ শর্মিন্দা কণ্ঠে বললেন, কিছুটা কসুরই হয়ে গেছে, আসবো আসবো করেও ঠিক কেন যেন। সেই কথাই তো বলছি, দুর্বিপাকের সময় যে লোকদের কাছে পেলে তাদের সাথে কথা বললে মনটা হালকা হয়, তারা যদি সে সময় নিজের টানে না আসে, তাহলে হয় তাদের ধরে আনতে হয়, নয় ইন্তেজার করতে হয়। যাদের ধরে আনার সুযোগ নেই তাদের তো ওই ইন্তেজার করাটাই একমাত্র অবলম্বন। শাহজাদি সাগ্রহে এলে যেমন অল্পতে মনের ফাঁপড় ঘুচে, ধরে এনে কথা বললে কি আর ততটা হয়? ওইটা ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর সামিল। শাহজাদির কথার ধরনে আলাজাদ সংকুচিত হয়ে গেলেন। তিনি কৈফিয়ত দিয়ে বললেন, কি তাজ্জব, আমি না আসতে আপনি এতটা নাখোশ হবেন তা বুঝতে পারিনি। পরিস্থিতির ধাক্কায় কিছুটা আনমনে হয়ে গেলাম বলেই। শাহজাদি ম্লান হেসে বললেন, খবর পাওয়ার অপেক্ষা করে রইলেন? কি আর বলবো, মন তো শুধু একারই আপনার নেই, অন্যেরও মন বলে একটা কিছু আছে। পরিস্থিতির ধাক্কায় তারাও আনমনা হয়, কিন্তু সে আনমনা হওয়ার অর্থ এই নয় যে বিলকুল বেখবর হয়ে যাওয়া। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে গেলেন? গেলামই তো। ভাবলাম এ সময়ে একবারও যখন এলেন না, তখন বোধহয় নিশ্চয়ই কোনো অসুখ বিসুখ করেছে। সুস্থ থেকেও আসেননি এটা ভাবতে তাকলিফ কিছু হচ্ছে তো আমার। আলাজাদ দোষ স্বীকার করে বললেন, স্বাভাবিক। কাব্যানুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ার দিলে আপনার জব্বর লেগেছে, এটা বুঝেও প্রবোধটা কি দেব ভেবে আমার না আসাটা সত্যি একটা মস্ত বড় কসুর হয়ে গেছে। এটাকে অন্যভাবে না নিয়ে মেহেরবানি করে মাফ করে দিন, নইলে এটা আমারও একটা বড় তাকলিফের কারণ হয়ে দাঁড়াবে। যা হয়ে গেছে তা তো আর সংশোধন করতে পারবো না। আলাজাদের মাথা কিঞ্চিত ঝুঁকে পড়ল। তা দেখে শাহজাদি সহজ হলেন। এবার একটু হাসলেন তিনি। কণ্ঠস্বর হালকা করে বললেন, তাই কসুর হয়েছে সেটা তাহলে বুঝতে পারছেন? আলাজাদ মাথা তুলে বললেন, ঠিক এখন নয়, কসুর যে একটা হয়ে গেছে আমার, সেটা আমি আগেও বুঝতে পেরেছি। কাব্যসভা বানচাল হয়, আপনি যে ভেঙে পড়বেন, আপনাকে সান্ত্বনা দিতে আমার যে। দাঁড়ান দাঁড়ান, কি বললেন? আমি ভেঙে পড়ব নাকি? ভেঙে পড়বেন মানে দিল আপনার জিয়াদা খারাপ হবে? না না, আপনার ধারণা ভুল। কিছুটা খারাপ হয়েছে ঠিকই, কিন্তু কাব্যানুষ্ঠান না হয় দিল আমার জিয়াদা খারাপ হয়নি। হয়নি? না, যেমনটি হওয়ার কথা সে তুলনায় কিছুই হয়নি। আলাজাদ বিস্মিত কণ্ঠে বললেন, বলেন কি? শাহজাদি উদাস কণ্ঠে বললেন, ক্রমে আমার চোখের নজর প্রসারিত হচ্ছে তো, অন্তর্দৃষ্টি খুলে যাচ্ছে ক্রমেই। ওই কাব্যানুষ্ঠান বন্ধ হওয়াটা একটা উপলক্ষ অবশ্যই। ওই প্রসঙ্গে ভাবতে গিয়েই অনেক কথা দিলে এসেছে আমার। আমি ভাবতে ভাবতে অনেক দূরে গিয়েছি। সে কি? আর এতে করে একটা মস্ত বড় সত্য আর রূঢ় বাস্তব আমার সামনে মূর্ত হয়ে উঠে এসেছে। কি রকম? মুক্তাসার কথা, সৌন্দর্য সাধনার স্থান এটা নয়। শাহজাদি, মসনদটা আসলেই একটা লাওয়ারিস উনুন, আর এই পাষাণ ঘেরা শাহী প্রাসাদটা ওই উনুনের উপর রাখা একটা কড়ই। কে যে কখন আগুন দেবে উনুনে আর সঙ্গে সঙ্গে তেতে উঠবে কড়াইটা,
এর কোনো ঠিক ঠিকানা নেই। এখানে কাব্যচর্চা চলে? অর্থাৎ মরুভূমিতে বসে খামাখায় আমরা সরোবরের খোয়াব দেখছি। বৃত্তের হেফাজতি প্রকট হয়ে উঠলে চিত্তের সুষমার স্থান পায় সেখানে। আমার এই দাদু সাহেবকে দেখুন না, কি মনোরম তার দিল, কি অনুপম সুবাসের সমারোহ সেখানে। কিন্তু ওই উনুনটার উপর বসে থাকার জন্যে সে সুবাসটাকে আদৌ ছড়িয়ে দিতে পারছেন তিনি? আঘাতে আঘাতে সেই সুবাসের উৎস মুখ বারবার রুদ্ধ হয়ে যাচ্ছে। তা বটে, তা বটে, আপনার এই উপলব্ধি নির্ভুল। তবে এখানে যা চলে তা সাময়িক এবং রমতামশা আর সওদাবাজি সাহিত্য। যশোরাজ খান, রূপ সাহেব, কবিরঞ্জন প্রমুখ এরাই যোগ্য সাহের এখানে। ঝড় উঠল আম কুড়ালাম, ঝড় থামল ঘরে গেলাম। এটাও ঠিক, কিন্তু আমরা খামাখা বালির চরে প্রাসাদ গড়ার স্বপ্ন দেখছি। আলাজাদ অতিমাত্রায় বিস্মিত হয়ে বললেন, তা মানে আপনার কি হয়েছে বলুন তো? এত বেশি দর্শনের মধ্যে আপনি হঠাৎ ডুবে গেলেন কেন? শাহজাদি নির্বিকার কণ্ঠে বললেন, আমার দিব্য দর্শন ঘটেছে তাই। আপনার কথাই ঠিক, বিষয়বৃত্ত আর দায় দায়িত্বের মধ্যে দিলের শান্তি নিশ্চিত করা যায় না। এর জন্যে স্বল্পবিত্তের স্বল্প পরিসর জিন্দেগি চাই। আচ্ছা, এ কারণেই কয়দিন উপস্থিতিটা এত বেশি অনুভব করেছি আমি। কেবলই আমার মনে হয়েছে আপনি যেন এ দুনিয়ার আমার একমাত্র অবলম্বন আর ভরসা স্থল। মনে হয়েছে আপনি একমাত্র সেই ব্যক্তি যিনি আমাকে এ পথের সন্ধান দিতে পারবেন। এই পথের মানে বৃত্তের আধিক্যহীন নিরিবিলি জিন্দেগির পথ। আমি সেই জিন্দেগি চাই। শাহজাদি উৎসুকভাবে আলাজাদের মুখের দিকে তাকালেন। অনিমেষ নেত্রে চেয়ে থেকে আলাজাদ ধীর কণ্ঠে বললেন, দেখুন, এটা আপনার নিছক একটা দারিদ্র বিলাস। বিত্তহীনের জীবন বড় সুখের জীবন নয়। বিত্তহীনের তো বলিনি, বলেছি একান্তই যেটুকু না হলে নয় সে স্বল্প বিত্তের সাদামাটা জীবন। এই শাহানশাহী পরিবেশের বাইরে একটা ছোটখাটো নিরিবিলি জিন্দেগি। আলাজাদের বিস্ময়ের ঘোর কাটল না। ফের তিনি সবিস্ময়ে বললেন, আমি ভেবে পাচ্ছি নে এই কাব্যানুষ্ঠানটা হল না বলেই কাব্য কবিতার উপর আপনি এত বীতশ্রুদ্ধ হলেন কেন? কে বললে আমি বীতশ্রুদ্ধ হয়েছি? বরং সেটা আরো নির্দিষ্ট চিত্তে করার জন্যেই এই জিন্দেগিটা আমি তালাশ করছি। সে পরিবেশে কাব্যচর্চা করে তো ফায়দা কিছু হবে না। পরিচিতিহীন কাব্য সাহিত্য অরণ্যের কুসুমের মতোই অর্থহীন পদার্থ। তার সুবাস কেউ পায় না। সুবাসই যদি দুনিয়ার বুকে ছড়িয়ে দিতে না পারলেন, তাহলে আর সে সাধনার সার্থকতা কোথায়? অর্থাৎ সেজন্য আবার এই শাহী অঙ্গনই চাই। এই অঙ্গনে না ফুটলে সে ফুল আর অদৃশ্য প্রদীপের মধ্যে কোনো ফারাক নেই। দুনিয়াটাকে তারা কিছুই দিতে পারে না। আপনার সাথে এখানে আমি একমত নই। প্রাসাদ প্রাঙ্গণে না ফুটলেও ফুলের মতো ফুল হলে সে দুনিয়াকে অনেক সুবাস দিতে পারে। যেমন যে সমস্ত কবি সাহেবদের নিয়ে দুনিয়া আজ গর্বিত, তারা সবাই শাহী প্রাসাদে বসে কাব্যচর্চা করছেন এমন তথ্য আমি এখনো পাইনি। কিন্তু তারা তো সবাই এক একজন অনন্য প্রতিভা, আসমানি শক্তির বলে অনুপম স্রষ্টা। সে অনুপম সৃষ্টি যদি আমার দ্বারা না ঘটে, তাহলে আর গন্ধ বিলানোর জন্য আমি ব্যাকুল হতে যাব কেন? নিজের তৃপ্তির জন্যে আমি আমার কাজ করে যাব। কণ্ঠে যার সুর নেই সেও তো গান গায়। সে যখন গায় সে তখন অন্যকে তৃপ্ত করার উদ্দেশ্য নিয়ে গায় না, নিজের তৃপ্তির জন্যেই সে গায়। শাহজাদি, অধিক খবরে দরকার কি? আপনি নিজেও তো এ যাবৎ সেই ইরাদায় গিয়েছেন। কাজে অরণ্যও নয়, প্রাসাদও নয়, এই দুইয়ের মাঝে নিরিবিলি অঙ্গন চায় আমার একটা। এত বড় জোরদার এক অভিব্যক্তির মুখে আলাজাদ ক্রমেই তালগোল পাকিয়ে ফেললেন। প্রাসাদবাসিনী শাহজাদির হঠাৎ কুটিরবাসিনী হওয়ার এই প্রবল প্রবণতা দেখে তিনি অপরিসীম বিস্ময়ে আচ্ছন্ন হয়ে গেলেন। এই শাহজাদি আর্যমানুকে বিশেষভাবেই চেনেন তিনি।
অত্যন্ত বিদুষী আর বলিষ্ঠ চিত্তের আওরাত, যেমনই বুদ্ধিমতী তেমনই বাস্তববাদী। ভাবাবেগে ভেসে যাওয়ার মতো কোনো ঠুনকো দিলের আওরাত এই আরজুবানু নন। অথচ হঠাৎ আজ তার একই নিদারুণ ভাবান্তর। কি বলতে চান তিনি? কি করতে চান শাহজাদি? আলাজাদ এসব ভেবে দিশে করতে পারলেন না। শাহজাদির সাবলীল যুক্তির সামনে তিনি পেরেশান দিলে বললেন, আপনার কথায় আমি আজ কোনো খেয়ে ধরতেই পারছি না। ঠিক ঠিক বলুন তো, এই দিকটার উপর আপনি এত জোর দিচ্ছেন কেন আজ? শাহজাদি অবিচল কণ্ঠে বললেন, ওই যে বললাম, আমার অন্তর্দৃষ্টি খুলে গেছে অনেকখানি। আপনার দর্শন আমার দিলের সাথে মিশে গেছে। মানসিকভাবে সেই মোতাবেক তৈরি হওয়ার দিন এসেছে আমার। কি রকম? শাহজাদি এবার উষ্ণ কণ্ঠে বললেন, রকমটা কেন বুঝতে পারছেন না? এতদিন একসাথে থেকেও আমাকে চিনতে আপনি পারলেন না? আমারও যে মানসিকতার তৃপ্তিবোধ আপনার বোধের মতোই, আমারও মনটা যে আপনার মনের মতোই স্বল্পতুষ্ট মন। আলাজাদ ঈষৎ হেসে বললেন, কি যে বলেন, আমার কথা আলাদা। আমি একজন এতিম বিত্তহীন পথের মানুষ। আমার চিন্তাধারা আর আপনার চিন্তাধারা এক হতে যাবে কেন? আমি কি কোনো বিত্তশালিনী কেউ? পিতামাতার পালকের তলে সযত্নে লালিতে পারে তো আমি কোনো আলাদের ঘরে দুলালি? আমিও তো আপনার মতোই এতিম, আপনার মতোই বিত্তহীন এক পথের মানুষ। আলাজাদ থতমত করে বললেন, সে কি, আপনি তো শাহজাদি, এই শাহী প্রাসাদের মুকুটমণি। সে আর কয়দিন? আমার এই দাদুটা চোখ মুদলেই আর আমার ওই ফিরোজ ভাইজানের ঘরে নয়া আওরাত এলেই আমার স্থান তো আস্থা কুড়ে। শাহজাদি, আপনাকে তো আমার জীবন বৃত্তান্ত তামামি বলেছি। এই প্রাসাদে আমি স্রেফ কাকের বাসায় কোকিল ছানা বই তো নই। আপন বলতে তেমন ঘনিষ্ঠ আমার কে আছে এখানে? যে যার হিস্সে যখন বুঝে নিতে যাবে, তখন আমার হিস্সায় কি থাকবে এখানে? কি থাকবে অধিকারে আমার? আলাজাদ আবার একটু হাসলেন, অতপর ইতস্তত করে বললেন, বেয়াদবি না নিলে আমি এখানে একটা কথা বলতে চাই। বলুন। কথাটা একটু অন্যরকম। মানে আপনি আবার কি মনে করেন? আহা, বলুন না। কথাটা হলো, মেয়েদের তো খসমের ঘরে নিজের ঘর, বাপের ঘরের অধিকার কার কবে থাকে তেমন? শাহজাদি এর জবাবে হেসে বললেন, জানেন তো, খালি হাড়ের কদর নেই। দাদু সাহেবের প্রতাপ আমি আজ এই মহলের শাহজাদি, সকলের ছোটি মালিকা। দাদু সাহেবের পরে তার আওলাদ শাহজাদা নসরত শাহ মামু যখন মসনদে এলেন, আমি আর শাহজাদিও নই, আমির জাদিও নই। শাহজাদি তখন ফৌজিয়া আপা কুল্লে শাহজাদি। আমার আর তখন স্থান থাকবে সে কাতারে? আপনি তো জানেন, ফৌজিয়া আপাদের রাজত্ব কায়েম হলে প্রাসাদ থেকে বেরিয়ে যেতে না হলেও পরিচারিকাদের কাতারে এসে দাঁড়াতে হবে আমাকে। সে অবস্থায় খসম হতে কোনো কোটাল পুত্রও তো আসবে না আমার জন্যে। এ জবাবে তৃপ্ত হতে না পেরে আলাজাদ বললেন, কিন্তু শাহনশাহ বেঁচে থাকতেই তো আপনাকে কোনো সৎপাত্রে দিতে পারেন তিনি। তা সেই সৎপাত্রটা কোথায়? বিত্তের মোহে আচ্ছন্ন কিছু উচ্ছৃঙ্খল শাহী পুরুষ বা আমিরজাদা? খসম বলে তো দূরের কথা, ওই কিসিমের বিত্তলোভী বেদিল আদমিদের আমি আমার নকর বলেও তো গ্রহণ করতে পারবো না। শাহজাদি, দিলের ঐশ্বর্যে ঐশ্বর্যবান মানুষ ওই পরিমণ্ডলে একজনও কেউ আছে? ইতোমধ্যে শাহজাদির পরিচারিকা মেহের বিবি কক্ষে এসে বলল, হুজুরাইন, পাশের কামরায় নাস্তার আঞ্জাম আনা হয়েছে। শাহজাদি খুশি হয়ে বললেন, এনেছ? সাব্বাস, যাও সাজাও গে ওগুলো। মেহের বিবি পাশের কক্ষে চলে গেলেন। শাহজাদি আসন থেকে উঠে আলাজাদকে বললেন, নিন উঠুন দেখি, আর কোনো কথা নয় এখন। আলাজাদ ব্যস্ত কণ্ঠে বললেন, আমি? আরে না না, সে কি, আমি এলে আমাকে খাওয়াতে হবে এ কেমন কথা? শাহজাদি হেসে বললেন, কই, কি আর এমন খাওয়ালাম কবে? আলাজাদ প্রতিবাদ করে বললেন, কবে মানে? যতদিন আমি এসেছি আমাকে না খাইয়ে ছেড়েছেন আপনি কোনোদিন? আজ কাব্যচর্চার দিনও নয়, সেজন্য আজ আসেনি। আজ আবার এসব কেন? শাহজাদি আহত হলেন। আলাজাদের মুখের দিকে স্থির নয়নে চেয়ে থেকে তিনি বিস্মিত কণ্ঠে বললেন, তার মানে কাব্যচর্চার দিন হলে তবেই আপনাকে খেতে হবে?
তা না হলে দেব না। এ কি বলছেন আপনি? জি, কাজ করলে খেতে পাবেন, না করলে পাবেন না, এ কি বিশ্রী একটা ধারণা টেনে আনলেন আপনি? আপনাকে যা কিছু আমি মুখে দিতে দেই তা কি ওই কাজের বিনিময়ে? শাহজাদি, আপনাকে শুকনো মুখে বিদায় দিতে কষ্ট হয় আমার। আপনাকে খাওয়ানোর মধ্যে আমি একটা তৃপ্তি পাই। আমার সেই তৃপ্তির জন্যে আপনাকে আমি খাওয়াই এবং খাওয়ানোর জন্য পীড়াপিড়ি করি। এর মাঝে আপনি একদম কেনাবেচার কথাটাই টেনে আনলেন। এর বাইরে আর কোনো কিছু মনে করতে পারলেন না? শাহজাদির কণ্ঠস্বর ভারী হল। বোরকা ঢাকা বেদনাবিষ্ট মুখটা তিনি অন্যদিকে ঘুরিয়ে নিলেন। হতবুদ্ধি আলাজাদ লজ্জিত কণ্ঠে বললেন, না না, আমি ঠিক তা ভেবে বলিনি, মানে। সদুত্তর খুঁজে না পেয়ে আলাজাদ আমতা আমতা করতে লাগলেন। আস্তে আস্তে মুখ ফিরিয়ে তিনি শাহজাদি বললেন, প্রিয় আর শ্রদ্ধেয়জনকে খাওয়ানোর মধ্যে মেয়েদের যে কি আনন্দ, মা বোন কেউ নেই তো আপনি তার কি বুঝবেন? আলাজাদ সায় দিয়ে বললেন, তা ঠিক, তা ঠিক। আমি কি বলতে কি বলেছি ও কসুর আপনি নেবেন না। নিন, চলুন। শাহজাদি নড়লেন না। কতকটা তন্ময়ভাবে পুনরায় তিনি বললেন, থাকেন অন্যের গৃহে, খাওয়া দাওয়া অন্যের হাতে, অবজ্ঞা কেউ না করলেও কি যে খান আর খেতে পান তা তো আমি বুঝি। তাই আপনি যেদিন অভুক্তভাবে চলে যান সেদিন আমি আমার শাহীখানায় বসলে সেই কথাটা মনে হয়। সেদিন যে আর কিছুই তেমন মুখে আমার রুচে না, এ কথাটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আলাজাদ বিহবল হয়ে গেলেন। বিহবল কণ্ঠে বললেন, শাহজাদি। শাহজাদি একইভাবে বললেন, যখন আপনাকে চিনতাম না বা জানতাম না তখনকার কথা আলাদা, কিন্তু যখন জানলাম তখন এমন একজন নিরীহ গোবেচারা আর সুষমময় মানুষের তাকলিফের কথা মনে হলে আমি দিলে শান্তি পাই কি করে বলুন? আলাজাদ ঝোঁকের মাথায় ছুটে এসে শাহজাদির একদম বুকের সামনে দাঁড়ালেন এবং আবেগ ভরে বললেন, শাহজাদি, আপনি শুধু রূপে অনন্যা নন, দিলেও আপনি অনন্যা। দিল আপনার যেমনই মনোরম তেমনি মধুর, সফেদ আর কমল। শাহজাদির সম্বিত ফিরে এলো। এই পাগল লোকটার কাণ্ড দেখে তিনি লজ্জা পেয়ে পাশে সরে দাঁড়ালেন এবং হাসি মুখে বললেন, তাই যদি বোঝেন তাহলে আর সেই কমল দিলে আঘাত দিতে চান কেন? আলাজাদ শশব্যস্তে বললেন, ভুল হয়েছে, এমনটি আর হবে না। হবে না তো? জি না, জি না, আর হবে না। তাহলে আসুন। আলাজাদকে সঙ্গে নিয়ে পাশের কামরায় এসে খাওয়ার আঞ্জাবে নজর দিয়ে বিগড়ে গেলেন শাহজাদি। সক্রোধে তিনি মেহের বিপিকে বললেন, সে কি, এ কি হালত খানার? এত গরিবী খানা মানে? এই ফালতু আঞ্জাম এনেছো তুমি? মেহের বিবি থতমত করে বলল, হুজুরাইন, আমি যা যা তৈয়ার করতে বলেছিলাম তা করা হয়নি? জি হুজুরাইন, হয়েছে। তাহলে সেগুলো কোথায়? মেহের বিবি ইতস্তত করে বলল, সেগুলো আমি সরিয়ে রেখেছি হুজুরাইন। শাহজাদি বিপুল বিস্ময়ে বললেন, সরিয়ে রেখেছ মানে? মানে আমি ভাবলাম ওগুলো আপনি আপনার নিজের জন্য তৈয়ার করতে বলেছেন। গোস্বায় শাহজাদি দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি মারমুখ হয়ে মেহের বিবির দিকে তেড়ে এসে বললেন, তবে রে হতচ্ছাড়ি, আমি আমার জন্য বলেছি? মেহের বিবি চমকে উঠে বলল, হুজুরাইন, যা যা শিগগির এক্ষুনি নিয়ে আয় সব, দেরি হলে তোকে আমি আজ। জি আচ্ছা হুজুরাইন। পরিমণি দৌড় দিল মেহের বিবি। মহলের দিকে ছুটতে তার সামনে পড়লেন শাহজাদি ফৌজিয়া বানু বেগম। মেহের বিবির অবস্থা দেখে তিনি সকৌতুকে প্রশ্ন করলেন, কি হল রে মেহের, এমন দৌড়াচ্ছিস যে? ফৌজিয়া বানু বেগমের মতো এতটা না হলেও মেহের বিবিও নাখোশ ছিল এদের উপর। শাহজাদি আরজুমান বানু বেগমের সে নিজস্ব পরিচারিকা, কিন্তু সে হিসাবে যেমনটি তার বিশ্বস্ত হওয়া উচিত তেমনটি সে ছিল না। সে বরাবরই ফাঁকিবাজ আর সুবিধাবাদী, মওকা বুঝে সওদা করা অরাত, গতি বুঝে ছাতি ধরা মেয়ে। ফলে আনুগত্য প্রদর্শনে ঘাটতি তার না থাকলেও তার আনুগত্যটা ছিল অধিকাংশই মেকি। ফৌজিয়া বানুর আহ্বানে সে সোচ্চার কণ্ঠে সাড়া দিয়ে বলল, কি আর বলবো হুজুরাইন, ঢং দেখে আর বাঁচিনে, একটু অপেক্ষা করুন, ঝাপটাটা সামাল দিয়ে এসেই সব বলছি। বলেই সে
দৌড় দিল।